কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকের যে ঘটনাটা রয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আজকে আমাদের সাথে কলে ছিলেন দেবদীপদা। এবং হ্যাঁ, একটা জিনিস আমাকে একটু জানান, গলাশি এই ওয়ার্ডটা কি আপনারা আগে কখনো শুনেছেন? কি এই জিনিসটা সেটা কি আপনারা জানেন? যদি না জানেন তাহলে আজকের এপিসোডটা শেষ অবধি শুনবেন এবং দশমহাবিদ্যার সপ্তম দেবী ধূমাবতী কিভাবে এই ঘটনার সাথে জড়িত সেটা এই ঘটনাটি শুনলেই আপনারা জানতে পারবেন। আশা করছি আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তভ কুমারে নতুন একটি হরর পডকাস্ট আপলোড হয়েছে, সেটা অবশ্যই মিস করবেন না। আমাকে যোগাযোগ করতে পারেন আপনার ভৌতিক অভিজ্ঞতা বা সত্যি ভৌতিক ঘটনা জানাবার জন্য। ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দেবদীপদা, কেমন আছো? হ্যাঁ কৌস্তভ, ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি দাদা। তোমার সাথে আমরা মন্দারমণির যে পডকাস্টটা করলাম সেদিন তুমি আমার স্টুডিওতে এসেছিলে, এবং সেখানে পডকাস্টটা হয়ে যাওয়ার পর তোমার সাথে বেশ কিছু টপিক নিয়ে আমার কথাবার্তা বলার ছিল, কিন্তু তোমার একটা আর্জেন্ট ব্যাপার চলে আসে যার জন্য তুমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়তো বাধ্যই। বেরিয়ে আসতে হয় আমাকে। তুমি বলেছিলে ব্যাপারটা। আই থিঙ্ক তোমার কোনো স্টুডেন্টকে নিয়ে খুব বড় একটা প্রবলেম হয়েছিল, এন্ড তখন আমি খুবই টেনশনে ছিলাম একটা ব্যাপার নিয়ে। সেটা নিয়েই তোমাকে বলবো ভেবেও আর সেদিন আর বলা হয়নি। তারপরে বললে তো পুরো ব্যাপারটা জানার পর বললে তোমার সাথে এই ব্যাপারটা শেয়ার করো। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে একটা কল রেকর্ডিং করা যেতে পারে, কারণ আই থিঙ্ক আমাদের এই জনার রিলেটেড, এই ঘটনা রিলেটেড ব্যাপার যেটা হয়েছে, এন্ড খুব আগেকার ঘটনাও না, প্রায় এক মাস হবে কি না তার থেকে 1 থেকে 1.5 মাস আগে, জানুয়ারির শুরু থেকেই বলতে পারো স্টার্ট হয়েছে ব্যাপারটা। বুঝতে পারছি বিষয়টা। কি হয়েছিল বলো তো দেবদীপদা? তোমাকে ওদিন দেখে এতটা কি বলবো আমি, ন্যাচারালি যেরকম মনে হয় তোমাকে, তুমি সে খুবই চিন্তিত ছিল, যেটা আমি বুঝতে পারছিলাম। হ্যাঁ, একটু তো চিন্তিত ছিলাম, কারণ ভালো রকম চিন্তিত ছিলাম। রাত আই থিঙ্ক 9টা 9:30টার সময় তুমি আমার স্টুডিও থেকে বেরিয়েছো। তুমি বললে আমাকে একজন স্টুডেন্টের বাড়িতে যেতে হবে, তার বাবা ফোন করছে এন্ড অল। হ্যাঁ, কি হয়েছিল বলো তো কেসটা? ব্যাপারটা হচ্ছে, দেখো, আমার কাছে নবনীতা বলে একটা মেয়ে গত বছর 2023-এর একাডেমিক ইয়ারটা যখন থেকে স্টার্ট হয় তখন ভর্তি হয়। ঠিক আছে, এবার তুমি তো জানো আমি কমার্স পড়াই, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স এগুলো পড়াই। টিউশন পড়াও তুমি? হ্যাঁ, যেরকম হয় আর কি। তা আমার কাছে মেয়েটি ভর্তি হয়, খুবই ভালো স্টুডেন্ট, আইসিএসসি তে খুব ভালো রেজাল্ট ছিল, ক্লাস 10-এর রেজাল্টটা ওর খুবই ভালো ছিল। আর তা ও নিজের ইচ্ছাতেই আর কি কমার্স নিয়েছে, ও সায়েন্সের দিকে খুব একটা যায়নি। তা এবার আমার কাছে ভর্তি হয়, একটা রেফারেন্স থেকে আমার নাম্বারটা পেয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে ওর বাবা। এবার এই নবনীতা বলে যে মেয়েটি, এর একটা ট্র্যাজিক পাস্ট আছে। সেটা হচ্ছে, ও খুব অল্প বয়সে, ও যখন ক্লাস 6-এ পড়ে তখন ওর মা মারা যায়, ওর মা নেই। ঠিক আছে, খুবই অল্প বয়স থেকেই ও মাতৃহারা, ও বাবার কাছেই বড় হয়েছে আর কি। ওই গড়িয়ার দিকে একটা ফ্ল্যাটে ওরা থাকে, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরেও না। তা এবার এই মেয়েটা খুবই ভালো স্টুডেন্ট, খুবই কি বলবো, খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, পড়াশোনায় খুবই ভালো, খুবই মনোযোগ, সবকিছুই ঠিক আছে। তা আমার কাছে ভর্তি হয়। তা আমি দেখলাম ওকে পড়িয়ে বেশ, একটা টিচাররা তো বুঝতে পারে কে কিরকম হয়। তা আমি ওকে পড়িয়ে যেটা বুঝলাম যে ও খুব ভালো, ওর রেসপন্সটা খুব ভালো ক্যাচ করে নিচ্ছে ব্যাপারগুলো, বুঝতে পারছে ভালো, এবং খুব হার্ড ওয়ার্কিং। আমি যতটা না বাড়িতে অ্যাসাইনমেন্ট দিতাম তার থেকে বেশি ও করে আনতো, এরকম টাইপের আর কি। আর সব থেকে বড় কথা যেটা, ক্লাসের মধ্যে ও কিন্তু খুব ইনভলভ থাকতো,
মানে যেরকম প্রশ্নগুলো আমি করতাম তার উত্তর দিত, তারপরে বিভিন্ন জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে ও নিজেও প্রশ্ন করতো, যেগুলো শুনে মনে হতো যে মানে খুব ম্যাচিওর ব্রেনের একটি মেয়ে। এইবার জানুয়ারি মাসের 6 বা 7 তারিখে ওর জন্মদিন ছিল। জানুয়ারি 6 বা 7, তাই? সেই মানে ফার্স্ট দিকেই ওর ছিল। সেই জন্মদিনটা ওর বাড়িতে খুব ভালোভাবে সেলিব্রেট হয়। আমাকে ডেকেছিল ওই জন্মদিনে, ওর বাবা নেমন্তন্ন করেছিলেন, কিন্তু আমি সামহাউ কি একটা কারণে যেন আমি যেতে পারিনি। অন্য কি একটা কাজ এসে পড়ায় আমি বোধহয় যেতে পারি। যাই হোক, তা সেটা নিয়েও খুব মানে অভিমান করেছিল আমার উপরে, বলেছিল যে স্যার গেলেন না কেন, আমি এক্সপেক্ট করেছিলাম হ্যাঁ না তা না, এরকম নানান রকম বলেছিল। তা আমি বললাম যে না আমি যেতে পারিনি, একটা প্রবলেম এসে গেছিল, কিছু মনে করিস না, এরকম নানান রকম ভাবে ওকে বলেছি। এইবার জন্মদিনের পর ও যখন ফার্দার আবার ক্লাসে আসা স্টার্ট করলো আমার ক্লাসে, আমি দেখলাম মানে কিছুদিন যেতে না যেতে, মানে একটা উইক যেতে না যেতেই আমি ওর ব্যবহারে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। আচ্ছা, এবার পরিবর্তনটা কিরকম, আগে যেরকম ক্লাসে ও ইনভলভ থাকতো সেই ইনভলভমেন্টটা ওর ছিল না, ঠিক আছে? একটু আনমাইন্ডফুল, একটু ইনঅ্যাটেন্টিভ মনে হতো ওকে দেখে। 2 নম্বর হচ্ছে আমি যেই কাজগুলো দিতাম বাড়িতে করবার জন্য সেইগুলো করে আনতো না। যেই মেয়েটি আগে আমি যা দিতাম তার থেকে বেশি এক্সট্রা কাজ করে আনতো, সে এখন আর কোনো কাজই করে আনছে না। ব্যাপারটা একটু অদ্ভুতই লাগছে। আচ্ছা, সেটা হতো। ইনঅ্যাটেন্টিভ যে হয়ে গেছিল সেটা তো বললামই। আর ক্লাসের মধ্যে মানে একটা মানে কিরকম কি বলবো তোমাকে, মানে ও যেন মনে হতো ফিজিক্যালি ক্লাসের মধ্যে প্রেজেন্ট, ও মেন্টালি কিন্তু প্রেজেন্ট না, ঠিক আছে? আমার চোখে কিন্তু ব্যাপারটা বেশ কয়েকবার পড়েছে, মানে 2-1টা ক্লাস আমি কিন্তু এরকম লক্ষ্য করেছি ওর থেকে। এইবার আরেকটা চেঞ্জ আমি দেখলাম, ও আগে যখন ক্লাসের মধ্যে ঢুকতো, মানে ক্লাসে আসতো যখন, ও একদম ফ্রন্ট বেঞ্চটাতে বসতো, মানে যে বেঞ্চগুলো পাতা থাকে একদম একদম প্রথম রোটাতে ও বসতো। এখন দেখছি ও একটুখানি আলাদা আলাদা বসছে, মানে একটু আইসোলেটেড হয়ে বসছে, বুঝেছো তো? আচ্ছা, মানে সবার সাথে বসছে না, একটু পেছনের দিক করে বসছে, ও যেখানে বসছে সেখানে অন্য কাউকে বসতে দেবে না, এরকম টাইপের একটা ব্যাপার। তা একদিন ওর এই বসাটা নিয়েই ক্লাসের মধ্যে একটা বিচ্ছিরি রকমের ঝামেলা লেগে গেল। কিরকম? তা কিরকম ঝামেলাটা আমি বলি, সবাই এসে গেছে প্রায় ক্লাসে, তা ও এসছে, ও একটু মানে 5-10 মিনিট এদিক ওদিক হয়েছে ওর আসতে। এসে ও পেছনের সিটটাতেই বসেছে, ঠিক আছে? আগে যেরকম সামনে কনসিস্টেন্টলি বসতো, এখন ও কিন্তু একদম পেছনের সিটটাতে বসতে শুরু করেছে। এইবার ও আসার মিনিট 3 কি 4 মধ্যে আরেকটি স্টুডেন্ট আর কি আসে ক্লাসে। এবার ও আর জায়গা পাচ্ছে না, ও বসতে গেছে ওই নবনীতার পাশে, বুঝেছো তো? নবনীতা রীতিমতো ওকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে যে না তুই আমার পাশে বসবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই আমার পাশে বসবি না। এবার এখানে একটা কথা আমি বলে রাখি, নবনীতা কিন্তু এমনিতে প্রচন্ড রকম সফট স্পোকেন একটি মেয়ে, ঠিক আছে? মানে খুবই কি বলবো, খুবই ভালো ব্যবহার, খুবই ঠান্ডা মাথার মেয়ে, খুবই মিষ্টি করে কথা বলে, মানে সবকিছুই ওর ভালো। ওর মধ্যে কিন্তু কোনো রকমের উগ্রতা নেই, একদম মানে কি বলবো একটা টিমিড টাইপের মেয়ে, খুব নিরীহ প্রকৃতির, ঠিক আছে? তা আমি বললাম যে নবনীতা এটা কি হচ্ছে, ওকে তো বসতে দিতে হবে, যেই মেয়েটি এসছে তাকে তো তোমার বসতে দিতে হবে, তার তো একটা জায়গার দরকার। তা এখানে তো অন্যান্য সমস্ত বেঞ্চ তো ব্লক হয়ে গেছে, ও তোমার পাশে না বসলে ও আর বসবেটা কোথায়? তা ও বলছে যে না আমার পাশে যদি ও বসে তাহলে অস্মিতা কোথায় বসবে? অস্মিতা একটি মেয়ের নাম নিয়ে বললো, ও যদি আমার পাশে বসে তাহলে অস্মিতা কোথায় বসবে? অস্মিতা তো আমার পাশে বসে আছে। কিন্তু তুমি তো বললে একটা বসেছিল। হ্যাঁ, এইটা শুনে আমার খুব অবাক লাগলো, তার কারণ আমার ক্লাসে অস্মিতা বলে কোনো মেয়েই পড়ে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? সেরকম একজনের নাম, একটা আননোন মেয়ের নাম ও নিচ্ছে। এবার এইটা নিয়ে কিন্তু একটা বিচ্ছিরি রকমের ঝামেলা শুরু হয়ে গেল, কারণ যেই মেয়েটাকে ও বসতে দিচ্ছে না সে কিন্তু আবার প্রচন্ড অ্যারোগেন্ট টাইপের,
তা আমি এবারে দেখলাম এইটা নিয়ে যদি একটা আজে বাজে ঝামেলা লাগে, ওই মেয়েটা যদি আবার ওর বাড়িতে গিয়ে, আজকাল তো এরকম হয়, একটা মানে ক্লাসে এসি ঠিক মতো না চললেও স্টুডেন্ট বাড়িতে গিয়ে কমপ্লেন করে দিচ্ছে। সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা নিয়ে তো কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে আমি তো জানি না। তা আমি তখন ব্যাপারটাকে একটুখানি সামাল দেওয়ার জন্য ওর জন্য আলাদা করে একটা বসবার ব্যবস্থা করে দিলাম। তারপর হ্যাঁ, তা এইবার ক্লাস শুরু হলো। তা আমি দেখছি ওই নবনীতা কনস্ট্যান্ট, ওর পাশে কেউ নেই, পুরো বেঞ্চটা ফাঁকা, পুরো বেঞ্চটাতে ও একা বসে রয়েছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে ও পাশে কারোর সাথে একটা কনভার্স করছে, কথা বলে যাচ্ছে। ঠিক আছে, তো এবার সেদিনের মতো ক্লাসটা যখন শেষ হলো, আমি তখন নবনীতাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, ব্যাপারটা কি। তা বলছে যে স্যার এই তো অস্মিতা আমার পাশে বসেছিল, ও বেরিয়ে গেল। আর এই যে কথাগুলো বলছে, তুমি ভাবো কৌস্তব একটা জিনিস, ক্লাসে তখন কেউ নেই, ঠিক আছে, সবাই এক এক করে বেরিয়ে গেছে। ওকে আমি বলেছি যে একটু বসে যাও, আমার সাথে কিছু কথা বলে তারপরে তুমি বেরোবে। ওই রকম একটা ফাঁকা ক্লাস, হ্যাঁ, যেখানে এতক্ষণ 15-20 জন ক্যান্ডিডেট বসেছিল, হঠাৎ করে সেই রুমটা ফাঁকা হয়ে গেল। সেখানে একটি মেয়ে বসে একদম অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে আমাকে বলছে, আমার পাশে অস্মিতা বলে একটা মেয়ে বসেছিল এতক্ষণ, যে এই মেয়েটার কোনো এক্সিস্টেন্সই নেই আমার ক্লাসে। ঠিক আছে, তা সেটা শুনতে একটা কেমন লাগে। তা আমি বললাম যে কে অস্মিতা? তা বলছে যে হ্যাঁ অস্মিতা আমার ফ্রেন্ড। তা আমি বললাম যে তোমার তো এরকম ফ্রেন্ড আছে বলে তো আমি শুনিনি, তুমি তো প্রায় 1 বছর হয়ে গেল আমার কাছে পড়ছো, এ কি তোমার স্কুলে পড়ে নাকি অন্য কোনো কোচিং এ তোমার সাথে আলাপ, না কি ব্যাপারটা কি? তা বলছে যে হ্যাঁ আমার স্কুলেও পড়ে, অন্যান্য কোচিং এও পড়ে, আমার পাড়াতেও ওর সাথে আমার দেখা হয়, এরকম নানান রকম কথাবার্তাও বলছে। বুঝতে পেরেছো তো? আচ্ছা আচ্ছা। তা আমি বললাম যে দেখো, তাই অস্মিতা তোমার মানে কি কি হয়েছে, মানে তোমার এই যে এই পড়াশোনায় যে মনোযোগ নেই, এই নেই সেই নেই। তা তখন বলছে যে না স্যার, এই অস্মিতাই আমাকে বলে যে এত পড়াশোনা করে কি হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে কিছু হয় না, শিক্ষা ব্যবস্থা এই সমস্ত নানান রকম ব্যাপার নিয়ে প্রশ্ন তোলে। তা আমি বললাম যে দেখো, আমি এই কথাগুলোর যে বিরোধিতা করছি তা নয়, শিক্ষা ব্যবস্থা নিয়ে গাফিলতি কি এগুলো বিতর্কের বিষয়, কিন্তু ফর দ্য টাইম বিং তুমি যখন একটা স্কুলে পড়ছো, একটা ইনস্টিটিউটে যখন পড়ছো, তোমাকে তো ক্লাস 12 অবধি তো করে বেরোতে হবে, পরের কথা পরে দেখা যাবে। এত খরচা করে তোমার বাবা পড়াচ্ছেন এত কষ্ট করে, তা তুমি এখন অন্য কোনো কারোর কথায় কান দিও না, এতে কিন্তু তোমারই কিন্তু ভবিষ্যৎটা ইনসিকিউর হয়ে যেতে পারে। তুমি তোমার মতো পড়াশোনাটা করো, ঠিকঠাক ভাবে করো, বুঝতে পারছো তো? তাই এই বলে কোনো মতে ওকে আমি বাড়ি পাঠালাম। তারপরে আমি দেখছি 1 সপ্তাহ ধরে, মানে আমার প্রত্যেক সপ্তাহে একটা ব্যাচ 2 দিন করে হয়, 1 সপ্তাহ ধরে ওই নবনীতার কিন্তু কোনো রকম পাত্তা নেই, ও ক্লাসে আসছে না। ঠিক আছে, ও কিন্তু ক্লাসে আসছে না। তা আমি তখন একটুখানি চিন্তার মধ্যে পড়ে গেলাম। তা আমি ওর বাবাকে কল করেছি। তা কল করে ওর বাবাকে জিজ্ঞাসা করেছি যে মিস্টার সাহা, এরকম ও অনেকদিন হয়ে গেল 2টো ক্লাসও অ্যাটেন্ড করেনি, ওর কি হয়েছে? তা বলছে যে না, ওর তো প্রচন্ড শরীর খারাপ, ওর তো খুব জ্বর, ও জ্বর থেকে উঠতে পারছে না। আর সেই জ্বর এমনই জ্বর, মানে ওষুধপত্র দেওয়া হচ্ছে কিন্তু তাতে জ্বর নামছে না। এটা যদি আর একদিন যদি এরকম থাকে তাহলে আগামীকাল কিন্তু আমাদেরকে হসপিটালে ভর্তি করতে হবে ওকে, ডাক্তার সেরকমই বলেছেন। আমি বললাম যে জ্বর এসছে, হ্যাঁ সে তো একটু চিন্তারই বিষয়। তা আমি বললাম যে দেখুন মিস্টার সাহা, আর একটা ব্যাপার আমি আপনাকে বলি, যে ও কিন্তু মানে ইদানিং আমি যেটা দেখতে পাচ্ছি, ওর কিন্তু পড়াশোনায় আগের মতো সেই মনোযোগটা আর নেই। ওকে যেই অ্যাসাইনমেন্ট গুলো আমরা দিচ্ছি সেই অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো করছে না, হোমওয়ার্ক করে আনছে না, বাড়িতে পড়াশোনাটাও যে কম করছে সেটাও আমি বুঝতে পেরেছি। আর সব থেকে বড় কথা, পুরোনো জিনিস আমি মাঝে মধ্যে যেগুলো রিভিশন করাই, সেই পুরোনো জিনিসগুলোও কিন্তু ও ভুলে যাচ্ছে, ওর মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তা এই ব্যাপারটা কেন হচ্ছে? তা তখন ভদ্রলোক বললেন যে হ্যাঁ, এটা আমিও লক্ষ্য করেছি, এটা আমার নজর এড়ায়নি।
কিন্তু আমি তো এটার কোনো প্রকৃত কারণ বুঝে উঠতে পারছি না যে কেন এরকম করছে। তাও আপনি বললেন আমি একটুখানি দেখবো, আমি খেয়াল রাখবো। তা আমি বললাম যে ঠিক আছে, আমাকে জানাবেন কিরকম কি থাকে না থাকে। আমি পরের দিন সারাদিন আর আমি ফোন করিনি, আমি সন্ধ্যের দিকে একবার ভদ্রলোককে কল করেছি। কারণ আমি ওই যে শুনেছিলাম যে ওকে ইয়েতে যেতে হবে, ওই হসপিটালে ভর্তি করতে হবে যদি জ্বর না কমে, সেইটাই খোঁজ নেওয়ার জন্য আমি ভদ্রলোককে কল করলাম, বুঝতে পারলেন? তা কল করে জিজ্ঞাসা করলাম এখন কেমন আছে। তা বললেন যে দেখুন, হসপিটালে তো ভর্তি করতে হয়নি, জ্বরটা কিন্তু নেমেছে, কিন্তু আপনি একটু আমার বাড়িতে আসুন, আমার খুব হেল্পলেস লাগছে। ওর বাবা বলছেন আমার খুব হেল্পলেস লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না ওকে নিয়ে আমরা কি করব। আপনি একটু এসে একটু দেখা করুন। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি যাচ্ছি। আমি পরের দিন বিকেল নাগাদ, সেদিন রবিবার ছিল, তা বিকেল নাগাদ আমি ওর বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে দেখছি নবনীতা, মানে ওর যে শরীর খারাপ সেটা তুমি দুম করে দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, একটা জিনিস এখানে আমি লক্ষ্য করলাম যে ওর চেহারাটা খানিকটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এমনিতে একটুখানি একটু মোটা সোটা বালকি মেয়ে ছিল, কিন্তু এইবারে আমি গিয়ে দেখছি এই যে অনেকদিন আসেনি আমার এখানে, এই কদিনের মধ্যে ওর কিন্তু চেহারার কিছু পরিবর্তন হয়েছে, একটু রোগা হয়ে গেছে, ঠিক আছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে একটুখানি কালি পড়ে গেছে, গাল তুবড়ে গেছে, মানে এটা মানে বেশ নজরে পড়ার মতো। আর আমি লক্ষ্য করছি ওর বাবার ডান হাতের ওই তোমার কনুইয়ের নিচটাতে আর কি একটা ব্যান্ডেজ বাঁধা, সাদা রঙের ওই যে ব্যান্ডেজ গুলো হয় না, কাপড়ের ব্যান্ডেজ গুলো, সেইগুলো পেঁচিয়ে বাঁধা। মানে উনি কোনোভাবে ইনজিওর্ড হয়েছেন সেরকম একটা বুঝতে পেরেছি আর কি। তা আমি বললাম যে আপনার কি হলো? তা তখন বলছে যে এটাই হচ্ছে আসল কথা, গতকাল দুপুর বেলায় আমরা যখন লাঞ্চ করছি আমি আর ও মিলে বসে, তখনও মানে ওকে আমি পড়াশোনা নিয়ে কিছু কথা বলেছি আর কি। হ্যাঁ, একটু রাগারাগিও করেছি যে তুমি এরকম মনোযোগ দিচ্ছ না, হ্যাঁ এইভাবে কি করে হবে, হ্যাঁ, তা এরকম নানান রকম কথা বলতে গেছি। ও কিন্তু তখন ওর হাতে একটা কাঁটা চামচ ছিল, সেই কাঁটা চামচ দিয়ে আমাকে রীতিমতো ওই জায়গাটায় মানে মেরেছে, বুঝতে পেরেছো, আঘাত করেছে। মানে নিজের বাবাকে আঘাত করেছে ওইরকম ভাবে। আমি বললাম যে এটা তো ডেঞ্জারাস ব্যাপার। তা এবার আমি একটু অস্মিতা বলছি, সরি, ওই নবনীতার সাথে আমি কথা বলতে গেছি। তা দেখছি ও নিজের ঘরে ওর খাটের ওপর বসে কারোর সাথে একটা কথা তো বলে যাচ্ছেই, সেইটা তো রয়েছে। আর একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পেলাম, একটা টেডি বিয়ার, মানে টেডি বিয়ার বললেও ঠিক ভুল হবে, মানে একটা সফট টয়, একটা পুতুলের মতো, ঠিক আছে, একটা ডল। ডলটার মধ্যে অ্যাজ কোনো মানে বৈশিষ্ট্য নেই, মানে এমনি নর্মাল টুপি পরা, হ্যাঁ, একটা ছোট বসে আছে এরকম বাচ্চার মতো একটা ডল, সেইটাকে মাঝারি সাইজের, সেইটাকেও বেশ ভালো রকম ভাবে আঁকড়ে ফাঁকড়ে ধরে বসে রয়েছে। এবং আমি যখনই ঘরটাতে ঢুকলাম ওর ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখে মনে আমি ওই ডলটা ওর হাত থেকে মানে স্ন্যাচ করে নেব এইরকম একটা ভেবে ও আরো যেন আড়ষ্ট হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি বললাম যে নবনীতা কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তোমার পড়াশোনা তুমি শিখেই তুলে দিয়েছো, অদ্ভুত রকম একটা বিহেভ করছো, এই সেই হ্যানা ত্যানা। তা আমার সাথে কোনো রকম কথা ও বলতে চাইলো না। ওই রকমই মানে ওই অস্মিতা যাকে ও বলছে তার সাথেই ও কনভারসেশন চালিয়ে যাচ্ছে এরকম নানান রকম ভাবে। এইবার আমি তখন ভদ্রলোককে বললাম, ওই ঘর থেকে বেরিয়ে এসে আমি তখন ভদ্রলোককে বললাম যে তা আপনি এবারে কি করবেন ভাবছেন? তা ভদ্রলোক তখন বললেন যে একজন তো ডাক্তারকে আমরা দেখাচ্ছিলাম, তা এবার উনি কিন্তু বলেছেন যে একটা সাইকিয়াট্রিক হেল্প আমাদেরকে নিতে হবে, তা নাহলে ওর বিহেভিয়ারাল চেঞ্জটা আসছে, এটা নানান রকম কারণ থেকে হতে পারে, স্ট্রেস, হ্যাঁ স্ট্রেসের থেকে হতে পারে, নানান রকম ব্যাপার, হ্যাঁ, তার উপরে মা নেই, কখন কি মনটা কোন দিকে ঘুরে টুরে যায়, এরকম নানান রকম ব্যাপার একটা হতে পারে। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে নিন, আপনি সেই রকম ইয়েটা নিন। এইবার এইটা বলে তো আমি চলে এসেছি। এবার একটা উইক কাটতে না কাটতে, এটা আমি অনেকদিন আগে অ্যানাউন্স করে রেখেছিলাম যে জানুয়ারি মাসের অমুক তারিখে একটা রবিবার আমার কোচিং এ একটা এক্সাম হবে,
ঠিক আছে, যেরকম হয় একটা মক টেস্টের মতো হবে, কারণ ফেব্রুয়ারি থেকেই মোটামুটি সব স্কুলে ফাইনাল পরীক্ষাগুলো স্টার্ট হয়ে যায়। তা আমি জানুয়ারি মাসের একটু মিড অফ জ্যান তা আমি একটা পরীক্ষা নেব, তা সেটা প্রত্যেকটা স্টুডেন্টই জানতো, ওই নবনীতাও কিন্তু জানতো। তা সবাই পরীক্ষা দিতে আসবে। তা নবনীতা দেখি নিজের থেকে আমাকে যোগাযোগ করে বলছে যে স্যার আমি ওই দিন এক্সামটা কিন্তু দেব। আচ্ছা, নিজে থেকেই বললো, কিন্তু আমি ভেবেছি যে ও শরীর খারাপ, ও বোধহয় এক্সামটা দেবেই না, কিন্তু ও নিজে থেকেই আমাকে বললো যে স্যার আমি কিন্তু এক্সামটা দেব। আচ্ছা আচ্ছা। এবার আমি বললাম যে ঠিক আছে, তাহলে তো খুব ভালো কথা, তোমার শরীর কেমন আছে? তা বললো যে হ্যাঁ আমি ভালো আছি, জ্বরটার এখন আর সেরকম কিছু নেই, তো আমি এক্সামটা দিতে যাচ্ছি। তা বললাম যে ঠিক আছে চলে এসো, সানডে 6:30 থেকে এক্সাম, 6:30 থেকে 9:30 অব্দি পরীক্ষা হবে। তো ও চলে এসছে, ওকে বসিয়েছি আমি, ছাত্রটাই বসেছে। এবার অ্যান্সার স্ক্রিপ্ট দিয়েছি, লেখা স্টার্ট করেছে সবাই। এবার একটা এক্সাম চলাকালীন আমার তো আর সেই অর্থে আর কোনো দায়িত্ব কিছু থাকে না, আমি ওই ঘরটায় আর কি বসেই রয়েছি আর কি, নিজের মতো কিছু কাজ দিচ্ছ। হ্যাঁ ওই আর কি। তা আমি দেখছি 45 মিনিট কি 1 ঘন্টা পেরোতে না পেরোতেই নবনীতা উঠে দাঁড়িয়েছে। আচ্ছা, উঠে দাঁড়িয়ে বলছে স্যার আমি পরীক্ষা দেব না। পরীক্ষা দেবে না? আমি পরীক্ষাটা দেব না। আমি হচ্ছে পরীক্ষা দেবে না মানে সবে তো 1 ঘন্টাও হয়নি, তোমার তো এখনো কিছুই লেখা হয়নি, তা তুমি পরীক্ষা দেবে না মানে কেন দেবে না? বললো যে না স্যার আমার ভালো লাগছে না, অস্মিতা চাইছে না যে আমি পরীক্ষাটা দিই। আবার অস্মিতার নাম। অস্মিতা কিন্তু চাইছে না যে আমি পরীক্ষাটা দিই। তা আমি তখন একটু রেগে গেছি, ঠিক আছে, আমি তখন একটু কড়া গলায় বলেছি যে তুমি কি এখন তোমার সমস্ত ডিসিশন অস্মিতাকে বলে নাও, বা অস্মিতা তোমাকে গাইড করে? তখন বলছে যে স্যার, মানে খুব উইয়ার্ড ভাবে দেখবে, মানে একটু উইয়ার্ড ভাবে ও কি করলো বলো তো, মানে ও আঙুলটাকে ঠোঁটের কাছে এনে ওই ফিঙ্গার অন ইওর লিপস করতাম না আমরা ছোটবেলায়, হ্যাঁ ওই রকম ভাবে, স্যার ওরকম বলবেন না, ও পাশে রয়েছে, ও শুনলে কিন্তু দুঃখ পাবে। এরকম সুর করে বলছে? এক্স্যাক্টলি এরকম সুর করে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার এই পয়েন্ট অফ টাইমে দেখো আমার ক্লাসে এই 2 বার কিন্তু অস্মিতার রেফারেন্সটা এলো। এবারে ওখানে অন্যান্য যে সমস্ত ছেলেমেয়েরা বসেছিল আর কি, তারা কিন্তু এইটা নিয়ে একটা হাসাহাসি, মানে এটা তাদের কাছে একটা হাসির খোরাক হয়ে গেল। নানান লোকে নানান রকম কমেন্ট করা স্টার্ট করলো। হ্যাঁ, কেউ আবার এরকমও বললো যে বেশি পড়াশোনা দেখাতে গিয়ে এখন মাথার গন্ডগোল হয়ে গেছে। দেখবে একটা ব্যাপার থাকে যে একটা ক্লাসে যে একটু টপার তাকে কিন্তু অনেকে একটু কি বলবো, একটু জেলাসি থাকে তার এগেনস্টে সবারই। তা সেরকম ছিল আর কি। তা এবার আমি বললাম যে দেখো পরীক্ষাটা দাও, পরীক্ষাটা দিলে কিন্তু তোমারই লাভ। না আমি দেব না, কোনোভাবেই আমি দেব না। প্রচন্ড অ্যারোগেন্ট হয়ে উঠে যে অ্যান্সার স্ক্রিপ্টটা, সেই অ্যান্সার স্ক্রিপ্টটাকে টান মেরে ছিঁড়ে কুচি করে ফেলে দিয়ে ও ব্যাগ নিয়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। আচ্ছা আচ্ছা। এবার ও যেই বেরিয়েছে আমি সঙ্গে সঙ্গে ভদ্রলোককে কল করেছি যে দেখুন আপনার মেয়ে পরীক্ষা দেবে না বলে এরকম ভাবে বেরিয়ে গেল। তো আমার তো ব্যাপারটা খুব চিন্তার লাগছে। তা তখন ভদ্রলোক বললেন যে হ্যাঁ মানে আমারও খুব টেনশন হচ্ছে, ও গতকাল অব্দিও কোনো রকম পড়াশোনা কিচ্ছু করেনি, আমি ওকে বলেছিলাম একটুখানি বই টই নিয়ে বসতে, ও কিছুতেই বসছে না, কনস্ট্যান্ট ওই অস্মিতা নামে মেয়েটার সাথে কার সাথে কি কথা বলছে ভগবান জানে, আমি তো কিছু বুঝতেও পারছি না, দেখতেও পাচ্ছি না, কিন্তু কনস্ট্যান্ট ও এরকম করে যাচ্ছে। তা হঠাৎ করে ওর মনে হলো যে ও আপনার ওখানে গিয়ে এক্সামটা দেবে, নিয়ে ও নিজেই যোগাযোগ করলো। আমি ওকে বরং বলেছিলাম তুই তো কিছু পড়িসনি, তারপরেও তুই কি পরীক্ষা দিবি, তো এরকম ওকে বলেছি, কিন্তু তা সত্ত্বেও ও শুনছে না। ও পরীক্ষা দিতে গেল, গিয়ে এখন আবার ওখান থেকে বলছে যে পরীক্ষা দেবো না বলে বেরিয়ে এসছে। তা আমি তখন বললাম যে আচ্ছা এই অস্মিতা বলে যে মেয়েটা, এটা কে? আপনাদের ও যে স্কুলে পড়ে ওই স্কুলে কি ওর অস্মিতা নামে কোনো বান্ধবী রয়েছে, বা পাড়ায় কোনো অস্মিতা বলে কোনো মেয়ে আছে, এরকম কেউ আছে? তা বলছে যে না অস্মিতা বলে তো ওর কোনো বন্ধু নেই, ওর যে সব থেকে ক্লোজ ফ্রেন্ড
ঠিক আছে, সে আমাদের ওপরের ফ্ল্যাটেই থাকে, ঠিক আছে, সে ওর সাথেই স্কুলে পড়ে, মানে একই স্কুলে পড়ে না, একই ক্লাসে পড়ে, আলাদা স্কুল কিন্তু একই সাথে কোচিং টোচিং এ যায়, হ্যাঁ, একই জায়গায় ম্যাথস করে। এখন ওই মেয়েটার স্ট্রিম ছিল হচ্ছে সায়েন্স, ঠিক আছে, আর এর কমার্স, তাই জন্য একটু আলাদা হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু একই ক্লাস। এই মেয়েটির সঙ্গেই ওর সব থেকে বেশি ঘনিষ্ঠতা, এছাড়া কিন্তু আর ওর কোনো অন্য কোনো বন্ধু বান্ধব নেই, বুঝতে পারলেন? তা আমি বললাম যে দেখুন, আপনি একটু খোঁজ নিন, এই অস্মিতা বলে কোন একটা মেয়ের পাল্লায় ও পড়েছে, যে কিন্তু নানান রকম ভাবে ওকে প্ররোচিত করছে। মানে তুমি কি ভাবছিলে, মানে এটা সাইকোলজিক্যাল কিছু, মানে তোমার কি মনে হচ্ছিল? দেখো, প্রথমটাই তো আমার সাইকোলজিক্যাল ব্যাপারই মনে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা আমার সাইকোলজিক্যাল ব্যাপারই মনে হয়েছে, কারণ আমার ক্লাসে তো অন্তত অস্মিতা বলে কেউ পড়তো না, ঠিক আছে, সেই দিক থেকে দেখে আমার সাইকোলজিক্যাল মনে হয়েছে। আবার অনেক সময় এমন হতে পারে যে অন্য কোনো জায়গায় খুব ক্লোজ ফ্রেন্ড যারা হয়, হ্যাঁ, বা যে হয়, তার সাথে অনেক সময় এমন ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ে যে তাকে অন্যান্য জায়গায় সে হ্যালুসিনেট করছে, সেটাও হতে পারে। আমি এরকমই ভেবেছিলাম, আচ্ছা, বুঝলে যেত। তা তখন ভদ্রলোক বললেন যে ঠিক আছে, আমি তাও একবার ওর স্কুলে যাব, স্কুলে গিয়ে একটুখানি কথাবার্তা বলবো, কারণ স্কুল থেকেও কিন্তু নানান ভাবে কমপ্লেন এসছে, হ্যাঁ, যে ও ক্লাস ঠিক মতো অ্যাটেন্ড করছে না, এরকম নানান রকম ব্যাপার হয়েছে। তা এইভাবে আরো 2-1টা দিন কাটলো। তারপর ওই ভদ্রলোক স্কুলে যোগাযোগ করেছিলেন, করে আমাকে আবার ফার্দার কল ব্যাক করলেন, করে বললেন যে ওর স্কুলেও কিন্তু অস্মিতা বলে কোনো মেয়ে পড়ে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও অস্মিতা বলে কোনো মেয়ে পড়ে না, অন্য যে কোচিং গুলোতে যায় সেখানেও ওই নামে কোনো মেয়ে নেই। তাহলে কে? তাহলে কি ও সোশ্যাল মিডিয়া থেকে কারোর সাথে আলাপ টালাপ হলো? তা সেরকম আমরা ভাবছি আর কি। ইন দ্য মিনওয়াইল কি হয়েছে, আরো কটা দিন যাওয়ার পর, তা আমি বললাম যে তাহলে কি করব, তা বলুন, কারণ আরো কয়েকদিন আমার কাছে এলে পরে একটুখানি প্র্যাকটিস হতো, একটু ভালো করে পরীক্ষাটা দিতে পারতো। এমন ভাবে ও প্রিপারেশন ওর হলো, মানে কিছুই তো হলো না এখন মনে হচ্ছে। তা তখন বলছে যে ঠিক আছে, আমি দেখছি, আমরা তো একটু সাইকিয়াট্রিক হেল্প নিচ্ছি, তা কোনোভাবে যদি ওকে একটু সুস্থ করা যায় তাহলে আবার আপনার ওখানে পাঠাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম নানান রকম ব্যাপার। এইবার 2-3 দিন যেতে না যেতে আবার ভদ্রলোক আমাকে ফোন করেছেন। এইবার ফোন করবার পর এখন আমি যেটা বুঝছিলাম ওনার বলার আওয়াজ শুনে, মানে কৌস্তব কমপ্লিটলি বিধ্বস্ত হয়ে গেছেন ভদ্রলোক, ঠিক আছে, মানে একদম কি বলবো, মানে একদম ক্লান্ত ওনার গলার আওয়াজ, কথা ঠিক মতো বলতে পারছেন না, মিনমিন মিনমিন করে একটা আওয়াজ বেরোচ্ছে। আমি বললাম যে কি হয়েছে আপনার? তা বলছে যে স্যার, আমি প্রচন্ড অসহায় বোধ করছি, আমি মানে হেল্পলেস লাগছে আমার নিজেকে, আপনি একটু এসে যদি আমার সাথে দেখা করেন। আমি বললাম যে কি হয়েছে আপনি একটুখানি বলুন। তা বলছে যে গতকাল সন্ধ্যাবেলায় অস্মিতা বলছি, ওই নবনীতা, ও আত্মহত্যা করবার চেষ্টা করেছিল। আত্মহত্যা করার চেষ্টা করেছে? হ্যাঁ। ব্যাপারটা কিভাবে ঘটেছে দেখো, ভদ্রলোক বাড়ি ফিরেছেন, ওনার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকে, ফ্ল্যাটে ঢোকার একটা ডুপ্লিকেট চাবি থাকে, সেই চাবি খুলে উনি ঢুকেছেন। প্রত্যেক দিনই উনি যেটা বাড়ি ফিরে দেখেন যে ওনার মেয়ে ওই ড্রয়িং রুমে সোফার ওপরে বসে থাকে আর কি, মানে পড়াশোনা করলেও ওখানেই করে, এখন তো আর পড়াশোনা সেইভাবে করছে না, কিন্তু ওই জায়গাটাতেই বসে থাকে। ও নেই, ওই ওই মানে সোফার ওপরে যে বসে থাকে সোফার ওপরে নেই। তা কোথায় গেল? তা দেখছে ওর যে নিজস্ব স্টাডি রুমটা, যেখানে ওর স্টাডি টেবিল, তারপর একটা খাট ফাট রয়েছে, সেই ঘরের দরজাটা ভেতর থেকে মনে হয় বন্ধ। তা ভদ্রলোক বারবার করে ওই দরজাটা নক করেছেন, মেয়ের নাম ধরে ডেকেছেন, কোন রকম সাড়া শব্দ পাননি, কিন্তু ভেতর থেকে মনে হচ্ছে, মানে ঘরটার ভেতরে, ঠিক আছে, তোমার খুটখাট কিছু আওয়াজ হচ্ছে, মানে ঘরের মধ্যে রয়েছে কিন্তু কোন রকম সাড়া শব্দ দিচ্ছে না, বুঝতে পারলে তো? তা এবার আশপাশ থেকে বহু লোককে ডাকা হয়েছে, তারা, এবং ফ্ল্যাটের যে সিকিউরিটি আর কি তাকেও ডাকা হয়েছে। তারা এসে দরজা টরজা ঠেলে ভেঙে ঢুকে দেখছে, মানে পুরো ওই কাণ্ডটা ঘটাতে যাচ্ছিল সেই মোমেন্টে আর কি সবাই ঢুকে পড়েছে। মানে কিভাবে করতে যাচ্ছিল? ফ্যান থেকে। আচ্ছা, গলায় দড়ি। আচ্ছা, ফ্যান থেকে। তা ঢুকে পড়েছে, ঢুকে পড়ে
ওকে আটকে দিয়েছে। এবার যারা আটকে দিয়েছে তাদেরকে তো মানে ও যথেচ্ছাচার গালিগালাজ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, ওর বাবার সাথে ও বাজেভাবে কথা বলছে, হ্যাঁ তুই তুকারি শুরু করেছে যে কেন আমাকে এইভাবে আটকালি তোরা, এই সেই হ্যানা ত্যানা। আর একটা অদ্ভুত কথা বলছে, অস্মিতা আমাকে ডাকছিল, হ্যাঁ অস্মিতার কাছে আমি যেতে যাচ্ছিলাম, তোরা আমাকে এইভাবে আটকে দিলি। আমি অস্মিতার কাছে যাচ্ছিলাম, তোরা আমাকে এইভাবে আটকে দিলি। টানছে কেউ ওকে, যেটা বুঝতে পারছি। হ্যাঁ একটা টান, বুঝলি তো। তা এবার এই তো গেল একটা পর্ব। তা আমি তখন বললাম যে তাহলে যে সাইকিয়াট্রিস্ট তার সাথে আপনি একটু যোগাযোগ করুন, ওর মধ্যে এরকম এই টেন্ডেন্সি গুলো আসছে। তা বললো যে হ্যাঁ আমি তো সেটা করব, কিন্তু উনি তো প্রায় 10 দিনের মতো হয়ে গেল ওনার আন্ডারে রয়েছে, আমরা তো কোনো রকম দেখতে পাচ্ছি না, মানে কোনো রকম ওর মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছি না। এবার সেই দিন রাত্রিরে, মানে যখন এই ঘটনাটা ঘটলো, সেই দিন রাত্রিরে ওই ভদ্রলোকের সাথে আবার একটা বাজে ঘটনা ঘটেছে, যেটা ভদ্রলোক এখন আমাকে বলছেন বাই ফোন। তা আমি বললাম যে কি ঘটেছে একটু বলুন তো আমাকে। বললো যে দেখুন, আমাকে আপনি হয়তো পাগল ভাববেন বা অশিক্ষিত ভাববেন, বা ভাববেন যে এরকম একটা প্রবলেমে পড়েছি বলে এরকম হচ্ছে, কিন্তু একটা ঘটনা ঘটেছে যেটা আমি বলতে চাই আপনাকে। তা আমি বললাম যে আপনি বলুন না, তারপরে আপনি পাগল কি উন্মাদ সেটা বিচার করা পরে হবে, কি ঘটেছে সেটা আগে আমাকে বলুন। তা তখন বলছে যে তখন রাত্রির 12:30 কি 1:45, ঠিক আছে, অস্মিতা এই তোমার ওই নবনীতা এতটাই উন্মাদের মতো হয়ে গেছে যে ওকে নাকি খাটের সাথে বেঁধে রাখতে হয়েছে, তা না হলে কখন আর ও কি কাণ্ড ঘটিয়ে ফেলবে তার তো কোনো ঠিক নেই, বুঝতে পেরেছো? রাত্রির বেলায় তখন 12:30 কি 1:45 কি 1টা পেরিয়ে গেছে ভগবান জানে, ভদ্রলোক উঠেছেন একটু ওয়াশরুমে যাবেন কি জল খাবেন বলে, যখন ডাইনিং রুমে গেছেন, ঠিক আছে, বেরিয়ে ঘর থেকে বেরিয়ে দেখছেন, স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ডাইনিং হলে চেয়ারের ওপর একটা আননোন মেয়ে বসে রয়েছে, ঠিক আছে, একটা আননোন মেয়ে বসে রয়েছে, তার ঘাটটা একটুখানি কাত করা, খুব বাজে রকম দৃষ্টিতে সে ওই ভদ্রলোকের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে বলছে যে তোর মেয়েকে যতই আটকানোর চেষ্টা করিস না কেন, আমি কিন্তু ওকে নিয়ে যাব। ভগবান, সিরিয়াসলি দেখেছেন এটা? হ্যাঁ, এটা উনি বলছেন আমাকে, আমি কিন্তু ওকে নিয়ে যাব। তা এবার ভদ্রলোক মানে একদম ওই রকম দৃশ্য দেখলে স্বাভাবিকভাবেই যা হয়, ভদ্রলোক মানে একদম ভয় পাথর হয়ে যাওয়া যাকে বলে সেই রকম হয়ে গেছেন। কিন্তু নিজেরই অজান্তে ওনার মুখ থেকে একটা প্রশ্ন বেরিয়ে আসে, কে তুমি, তোমার নাম কি? বলছে আমি তোর মেয়ের বান্ধবী। আচ্ছা, আমি তোর মেয়ের বান্ধবী, ওর সাথে থাকি, আমার নাম অস্মিতা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছো? আমার নাম অস্মিতা। জাস্ট এইটুকু বলে মানে ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড ওকে আর দেখা গেল না। তা আমি বললাম যে ঠিক আছে, আমি তো শুনলাম আপনার মুখ থেকে ব্যাপারটা, তা এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে। আমার ব্যাপারটা আমি পরে বলবো, আপনি বলুন আপনার কি মনে হচ্ছে। তা তখন ভদ্রলোক বললেন যে দেখুন আমি একটা কথা বলি আপনাকে খোলাখুলি, এই যে ওর মধ্যে যে বিহেভিয়ারাল চেঞ্জেস গুলো আসছে, যেগুলো সাইকিয়াট্রিস্ট বলেছেন আর কি, যে নানান রকম পড়াশোনার চাপ, এই সেই হ্যানা ত্যানা, এগুলোর থেকে প্রথমত ব্যাপারগুলো একটু যুক্তি দিয়ে ভাবতে হবে। যখনই কেউ সায়েন্স থেকে কমার্সে শিফট করে আসছে, কৌস্তব, এটা একদম বাস্তব কথা, তার কিন্তু প্রেশার, পড়াশোনার যে চাপটা, সেটা 40 to 50% কমে যায়। এটা একদম আমি একজন কমার্স টিচার হয়ে তোমাকে বলছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কারণ সায়েন্সে যেই পরিমাণ পড়া কমার্সে অত করতে হয় না। তুমি কমার্সের টিচার হয়ে বলছো এটা? আমি কমার্সের টিচার হয়েই বলছি এটা, এত বড় কথা আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, একদম ওপেন ফোরাম, এটা তো অনেক লোক শুনবে, আমি ওপেনলি বলে দিচ্ছি। হ্যাঁ, এইবারে ধরো কেউ যদি আজকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করতে চায় বা কিছু চায়, সেইটাতে তাকে খাটতে হবে, কিন্তু
কমার্স মানে স্ট্রিমটাতে একটা সেই অর্থে কিন্তু কোনো রকম চাপ নেই। মানে দেখো, আমার বাবা মা দুজনেই কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, তারা বলেছিল যে 11-12 হয়তো অতটা চাপ থাকে না, বাট গ্র্যাজুয়েশনের সময় অনেকটা চাপ থাকে। হ্যাঁ, গ্র্যাজুয়েশনে আসে, কিন্তু ও তো গ্র্যাজুয়েশন অব্দি যায়নি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বলো। তারপর হ্যাঁ, ও তো গ্র্যাজুয়েশনে যায়নি তখনও। আর তাও এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির যা সিলেবাস, তাতে গ্র্যাজুয়েশনেও যে বিরাট একটা কিছু চাপ এসে পড়ে তাও না। সেমিস্টার ভাগ করে দেওয়া হয়েছে, অনেক সহজ হয়ে গেছে জিনিস। আচ্ছা আচ্ছা। তা এইটা একটা ব্যাপার। এইবার ওর বাবা ওকে কিন্তু পড়াশোনা নিয়ে খুব একটা বেশি প্রেশারাইজ করেন না। ভদ্রলোক এটাই বলছেন যে দেখুন স্যার, আপনার কাছে তো অনেকদিন ধরে পড়ছে, আমি কিন্তু খুব যে ওকে একটা প্রেশারের মধ্যে রাখি যে এত পার্সেন্টেজ পেতেই হবে, এই হবে সেই হবে। ও পড়তে ভালোবাসে, ওর তো পড়াশোনা ছাড়া অন্য কোনো, ওর তো আদার কোনো অ্যাক্টিভিটিস বা কোনো হবিজ এরকম তো কিছু। তাহলে ডাক্তার যেই কারণগুলো বলছে, ডাক্তার কিন্তু ঠিক এই কথাগুলোই বলছে যে পড়াশোনা নিয়ে বেশি চাপ দেবেন না, হ্যাঁ, মা নেই, একটা মনের ওপরে একটা প্রেশার পড়বে, ওকে একটু টাইম দিন, এই সেই হানা টানা। তা বলছে যে এইগুলো তো আমি করি, আমি তো ওকে কখনোই পড়াশোনা নিয়ে প্রেশারাইজ করি না। আমি ওর সাথে বন্ধুর মতো মিশি, প্রত্যেকটা উইকেন্ডে শনিবার রবিবার ওকে নিয়ে বেরোই, ওকে টাইম দিই, ওর সাথে বসে সিনেমা দেখি, ওর সাথে বসে ওয়েব সিরিজ দেখি। বাবা মেয়ে হিসেবে কোনো দূরত্ব আমাদের মধ্যে নেই। তাহলে এইগুলো কেন হবে? তাহলে এই ব্যাপারগুলো হঠাৎ করে ওর বিহেভিয়ারের মধ্যে একটা ওভারনাইট একটা চেঞ্জ, ঠিক আছে? মানে তুমি রাত্রিরে শুতে গেলে কৌস্তব হয়ে, তারপরে সকালবেলায় উঠে তুমি একদম কমপ্লিটলি অন্য মানুষ হয়ে গেলে, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম যদি হয় তাহলে তার লক্ষণগুলো ধীরে ধীরে লক্ষ্য করা যায়। হঠাৎ করে ধুম করে একটা রাত্রির মধ্যে পাল্টে যায় না কিছু। আর আমি যতদূর বুঝতে পারছি জন্মদিনের পর থেকে এটা শুরু হয়েছে, তাই তো? জন্মদিনের পর থেকে, হ্যাঁ, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই ব্যাপারটা পরে আসছে যে জন্মদিনের পর থেকে এই যে স্টার্ট হলো ব্যাপারটা, এইটারও একটা সিগনিফিকেন্স পরে বোঝা যাবে, বুঝতে পারলে? তা আমি তখন বললাম যে তাহলে কি হবে এবার? তা ভদ্রলোক বললেন যে আমার মানে ওরই এক বন্ধু, ওর স্কুলের বন্ধু আর কি, তার সাথে ও একটু মোটামুটি আছে। এমনিতে ওর মানে নর্মালি ওর ঘনিষ্ঠতা মানে সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড আমি কে বলেছিলাম, ওই ফ্ল্যাটেই থাকে ওপরের ফ্লোরে, ঠিক আছে? তা এবার ও ছাড়াও স্কুলে আর একটি বান্ধবী আছে, তার মা বাবা এটা শুনে বলেছে যে আপনি সাইকিয়াট্রিক হেল্প যেরকম নিচ্ছেন নিন, কিন্তু আমাদের মনে হচ্ছে এই ব্যাপারটা ওই সাইকিয়াট্রিক হেল্প দিয়ে হবে না, কিছু করা যাবে না, এটা কিন্তু অন্য রেমেডি আছে। আচ্ছা। এবং সেইটাতে আমরা আপনাদেরকে সাহায্য করব। এক ভদ্রলোককে আমরা চিনি, যাকে আমি একটুখানি নিয়ে আসবো আপনার বাড়িতে, তিনি ব্যাপারটাকে একটুখানি বিচার করে দেখবেন, একটু জাজ করে দেখবেন। তা আমি, আপনি কি রাজি হয়েছেন ওনাদের প্রস্তাবে? ভদ্রলোক বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি বলছেন যখন এইভাবে, যখন কিছুই হচ্ছে না, হ্যাঁ, তারপরে আমি একটুখানি যুক্তি দিয়ে ব্যাপারটা ভাবলাম, হ্যাঁ, তা এরকম হঠাৎ করে একটা আননোন একটা মেয়ের নাম নিচ্ছে, যাকে ও কোনোদিন দেখেনি, চেনেনি, অস্মিতা নামে তো কোশ্চিন কালেও কাউকে ও চিনত না। তা তখন উনি বললেন যে ঠিক আছে, আমি তাহলে ওনাদের প্রস্তাবে আমি রাজি হব, রাজি হচ্ছি। তা পরের দিন সকালে এক ভদ্রলোক ওদের বাড়িতে আসবেন আর কি, ওনারাই নিয়ে আসবেন ওই বান্ধবীর মা বাবা। তা আমি এবারে দেখো, আমার তো এই ব্যাপারগুলোতে একটুখানি আগ্রহ আছে, তা আমি তখন ভদ্রলোককে বললাম, কারণ তোমার সাথে লাইফে এত কিছু ঘটেছে। তা তখন আমি ভদ্রলোককে বললাম যে দেখুন, আমার এই ব্যাপারগুলোতে একটু ইন্টারেস্ট রয়েছে। এবার আপনাকে আমি কোনোদিন এগুলো বলিনি, কারণ বলার দরকার পড়েনি, আমি তো আর জনে জনে আমার ইন্টারেস্ট বলে বেড়াবো না। কিন্তু যেহেতু এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, এই পথে আপনাকে হাঁটতে হচ্ছে বা এরকম একটা রেমেডি আপনাকে খুঁজতে হচ্ছে, তা আমি আগামীকাল যদি সকালবেলায় আপনার ওখানে প্রেজেন্ট থাকি যখন ওই ভদ্রলোক আসবেন, আপনার কি তাতে কোনো আপত্তি আছে? তখন বলছে না না, আমার কোনো আপত্তি নেই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আপনি আসতে পারেন, কোনো প্রবলেমের কোনো ব্যাপার নেই। তা বললো যে ঠিক আছে। তা আমি পরের দিন সকালবেলা, ওনার আসার কথা 10টা, 10:15 এরকম টাইমে আসার কথা, আমি মোটামুটি 10টার একটু আগেই ওদের বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ, তা এবার উনি তো এসছেন ওই বান্ধবীর মা বাবার সাথে।
তা এসে প্রথমে ওনাকে একটু চা অফার করা হয়েছে, যে আপনি তো একটু চা খাবেন, একটু চা জল খাবার খেয়ে নিয়ে তারপরে আপনি ব্যাপারটা একটু দেখুন। তা ভদ্রলোক তখন বলছেন যে চা তো দূরের কথা, আমি এই বাড়ি জল গ্রহণ পর্যন্ত করব না। তাই? একদম এই কথা, পরিষ্কার মুখের ওপর। আচ্ছা আচ্ছা। কাককর্তা কথাবার্তা, কোন রকম মানে সুগার কোটেড কথাবার্তা নয়। চা তো দূরের কথা, আমি জল পর্যন্ত স্পর্শ করবো না এই বাড়ি। এবং যারা আমার সাথে এসছে, যারা আমাকে নিয়ে এসছে, তাদেরকেও বারণ করছি তারাও যেন কিছু না খায়। আমার দিকে তাকিয়ে বলছে আপনিও খাবেন না। ওকে ওকে। কিচ্ছু নেবেন না এখান থেকে, কিচ্ছু খাবেন না। তা তখন ভদ্রলোক বলছেন আর কি, মানে ইয়ে নবনীতার বাবা, যে কেন, কি বৃত্তান্ত। আর যিনি এসছেন তাকে দেখে তুমি কিন্তু অ্যাপারেন্টলি বুঝতে পারবে না যে তিনি একজন তান্ত্রিক। তার পোশাক আশাকের মধ্যে কোন রকম কিন্তু বৈশিষ্ট্য নেই, নর্মাল টি শার্ট জিন্সের প্যান্ট পরা একটা লোক, ঠিক আছে। হ্যাঁ, ওই হাতে ওই সমস্ত পরা টরা আছে, রুদ্রাক্ষ ওই সমস্ত হেনা তেনা পরা, কিন্তু আদারওয়াইজ তুমি ড্রেস দেখে বুঝতে পারবে না যে উনি তান্ত্রিক। বুঝতে পারছি। তা ভদ্রলোক তখন বললেন, ওই তান্ত্রিক ভদ্রলোক, যে আমি যেই কাজে এসছি সেই কাজটা আমি আগে বুঝবো, আমি আগে চেষ্টা করব বোঝার যে কি হচ্ছে ব্যাপারটা, তারপরে আমি কিছু সাজেশন আমি দিতে পারব। তা ভদ্রলোক গেছেন যেখানে নবনীতা শুয়ে, মানে নবনীতার যে ঘরটা। এবার আমি তো এবার অনেকদিন বাদে তো আবার নবনীতাকে দেখছি ওর ঘরে ঢুকে। কৌস্তব বিশ্বাস করবে না, মানে চোখ টোক পুরো বসে গেছে, একদম ঘোলাটে হয়ে গেছে চোখ, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, গাল টাল পুরো লাল হয়ে গেছে, মানে একদম চেনা যাচ্ছে না, যাকে বলে। বুঝতে পারছি। চেনা যাচ্ছে না। আর এখনো কিন্তু আমি ঢুকে দেখলাম ওই খাটের ওপর ওই সফট টয়, ওই যে ডলটা, ওই পুতুলটাকে নিয়ে কিন্তু ও বসে রয়েছে। ওটাকে ও কাজ ছাড়া করবেই না, বুঝলি? এই গেল। এইবার ভদ্রলোক, মানে ওই তান্ত্রিক ভদ্রলোক পুরো ঘরটাকে ভালো করে, মানে একটু ঘুরে 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 দেখলেন, ঠিক আছে। কিছু তো এরা সেন্স করতে পারে। ওনার প্রথম প্রশ্ন, বাড়িতে এমন কোনো অনুষ্ঠান হয়েছে যেটাকে উপলক্ষ করে বাড়িতে অনেক জিনিস ঢুকেছে? বুঝতে পারলেন? ফার্স্ট কোয়েশ্চেন। ওর বাবা তো স্বীকার করলেন যে ওর জন্মদিন ছিল, যে কারণে অনেক গিফটও পেয়েছে। তা ভদ্রলোক তখন বলছেন যে ওই গিফট গুলোর মধ্যে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে আর যদি কোনো বই থাকে, সেইগুলোকে বাদ দিয়ে বাদ বাকি ও যা যা পেয়েছে নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা। বাদ বাকি ও যা যা পেয়েছে সেগুলো নিয়ে আসুন আমার কাছে। তা ভদ্রলোক দেখলাম জড়ো করে বেশ অনেকগুলো জিনিস আনলেন, এবং তার মধ্যে ওই ইয়েটাও ছিল, তোমার ওই পুতুলটা, যেটা আমি দেখেছিলাম ও জড়িয়ে ধরে বসে রয়েছে। বুঝতে পেরেছে। তা ও কিছুতেই পুতুলটাকে ছাড়বে না। তা ওই তান্ত্রিক ভদ্রলোক ধনকে ভয়ে দেখিয়ে রীতিমতো ওর থেকে পুতুলটা নিয়ে নিয়েছে, বুঝেছো? এইবার সব জিনিসগুলো যেগুলো রাখা হয় ওনার সামনে, সেগুলোকে ভালোভাবে দেখলেন, এক একটা জিনিস নিয়ে গন্ধ শুকে শুকে উনি দেখছেন। লাস্টে পুতুলটা হাতে নিয়ে বলছে, এই পুতুলটার মধ্যে গন্ডগোল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পুতুলটার মধ্যে কিছু গন্ডগোল আছে। একটা কোনো ধারালো কোনো জিনিস হবে যেটা দিয়ে আমি পুতুলটাকে একটু চিপতে পারি, একটু কাটতে পারি। একটা কিচেন থেকে একটা ছুরি একটা নিয়ে দিয়েছেন ভদ্রলোককে। ভদ্রলোক ওই পুতুলটাকে একদম মাঝামাঝি ভাবে সিমেট্রিক্যালি একদম চিড়ে দিলেন। চিড়ে দিয়ে প্রথমে ভেতর থেকে তো তুলো টুলো এই সমস্ত কিছু বেরোচ্ছে। ফাইনালি একটা কি বলবো, মানে একটা ওড়না মতো, ওই যে মেয়েরা যে ব্যবহার করে না ওড়না, সেরকম টাইপের একটা ওড়না মতো একটা জিনিস বেরোলো ভেতর থেকে। আচ্ছা আচ্ছা। ওড়নাটা তার রংটা ফিকে হয়ে গেছে, আর এন্টায়ার ওড়নাটা জুড়ে একটু কালচে কালচে একটু ডাস্টি মতো কি সমস্ত যেন লেগে রয়েছে। আচ্ছা আচ্ছা। কৌস্তব উনি যেটা বললেন সেটা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। বলছেন যে এই ওড়নাটা
গলায় পেঁচিয়ে কেউ আত্মহত্যা করেছিল। কি বলছো দেবদীপদা? এই ওড়নাটাকে গলায় পেঁচিয়ে কেউ আত্মহত্যা করেছিল এবং সেইটাকে এই পুতুলটার মধ্যে চালান করে কোনোভাবে একটা ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়া করা হয়েছে, কোনো একটা মারণ ক্রিয়া বা উচাটন ক্রিয়া, ওই ধরনের আর কি করে চালান করা হয়েছে। এবং যে আত্মহত্যাটা করেছে তারই স্পিরিট এর সাথে লেগে রয়েছে, ওই নবনীতার সাথে। মানে অস্মিতাকে যাকে দেখা যাচ্ছিল, অস্মিতা। হ্যাঁ, এবার ওই তান্ত্রিক ভদ্রলোক তো তখনও নাম জানতেন না। এবং এই যে মানে যারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, ঠিক আছে, তাদের স্পিরিট কিন্তু অন্য কেউ প্ররোচনা দেয়, মানে একটা দলে টানার চেষ্টা করে। বুঝতে পেরেছো তো? এইটা কিন্তু হ্যাঁ, এই প্রবণতা কিন্তু তাদের মধ্যে থাকে। এদেরকে বলা হয় গলাশি। কি বলা হয়? গলাশি। গলাশি গলাশি মানে কি ব্যাপার? গলাশি 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 হ্যাঁ, গলাশি ব্যাপারটা হচ্ছে কি, এটা খানিকটা আমাদের গ্রাম বাংলার ভূতের কনসেপ্ট বলতে পারো। মানে মনে করা হয় যারা গলায় দড়ি দেয়, হ্যাঁ, গলায় দড়ি দিয়ে, স্পেশালি গলায় দড়ি দিয়ে যারা মারা যায়, তাদের প্রেত যেটা স্পিরিটটা, তারা গলাশিতে পরিণত হয়। তাদের কাজই হচ্ছে অন্যদেরকে প্ররোচনা দেওয়া, আত্মহত্যা গলায় দড়ি দেওয়ার জন্য। তো ওই রকম একটা কিছু এন্টিটি ওর সাথে জুড়ে গেছে। ওর ভেতরে ঢোকেনি, ওর সাথে মানে ওর উপরে পজেস করেনি, কিন্তু ওর চেতনাটাকে পুরোপুরি ও কন্ট্রোল করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার এরকম হয়েছে। এরকম হওয়ার পর ভদ্রলোক বললেন যে একটা যজ্ঞ করতে হবে। একটা যজ্ঞ করতে হবে, আমাকে পাল্টা কিছু প্রয়োগ করে একটা ধূমাবতী প্রয়োগ করতে হবে। তার জন্য একটা মানে 10 মহাবিদ্যার সপ্তম বিদ্যা, গুজ্জাতি গুজ্জতন্ত্র দেবী ধূমাবতী, শত্রু নাশের ক্ষেত্রে একদম অব্যর্থ যাকে বলে। আচ্ছা আচ্ছা, কিন্তু ধূমাবতী তো খুবই ভয়ঙ্কর দেবী, মানে যেদিকে তাকান, মানে একজন বৃদ্ধা মহিলার মতো যেদিকে তাকান সেই দিকটা তো পুরো মানে ছাড়খাড় হয়ে যায় যতটা আমি পড়েছি। না 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 না, একেবারেই না। আমি ধূমাবতীর কনসেপ্টটাতে আসছি, দাঁড়াও। আমি আগে ঘটনাটা তোমাকে বলেনি। দশমহাবিদ্যার ব্যাপারটা কি জানো তো, ওনাদেরকে দেখতে যতই ভয়ঙ্কর হোক না কেন, ব্যাপারটা কিন্তু একটা প্রতীকী, একটা সিম্বলিক ব্যাপার। আমি সেই কনসেপ্টটাতে পরে আসছি। হ্যাঁ, আগে আমরা কমপ্লিট করে নিই। তা উনি তো একটা লিস্ট বানালেন, একটা ফর্দবর্ত করে দিলেন যে কি কি লাগবে না লাগবে। হ্যাঁ, তা নেক্সট দিন যজ্ঞ হবে। তা এবার আমি যজ্ঞের দিন ছিলাম ওদের বাড়িতে, কিন্তু আমি গেছিলাম, ঠিক আছে। তা মানে আমার যতদূর মনে হচ্ছে দেবদীপদা, যেদিনকে তোমাদের ওই যজ্ঞের আগে, যেদিনকে তুমি ওদের বাড়িতে ছিলে, সেদিনই আই থিঙ্ক আমাদের পডকাস্টটা পড়েছিল, যেদিন মন্দারমণির কেসটা বললে তুমি। ওই কারণেই তো আমি ওই টাইমে বেরিয়ে গেছিলাম। বুঝতে পারছি। ওই কারণেই তো আমি বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে ওদের বাড়িতে মানে যেতে হবে, মানে তোমার ওই মোটামুটি। হ্যাঁ, কারণ তুমি আমাদের যে টাইমিংটা ছিল, তুমি বলে যে কোথাও একটু বিকেলের দিকে রাখো, আমার বিকেলের দিকে রাখো। হ্যাঁ, দুপুরে যাবার আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওখান থেকে তুমি ডাইরেক্ট এসছিলে তার মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর কি হয় দেবদীপদা পরের দিন? এইবার আমি তো পৌঁছেছি যজ্ঞের দিনে, ঠিক আছে। এবার আমি গিয়ে দেখছি যে সমস্ত জোগাড় যন্ত্র করা হয়ে গেছে। তা বাড়িতে রয়েছে বলতে ওর বাবা তো আছেই, ওই আরেকজন যে বান্ধবী তার যে মা বাবা তারাও রয়েছেন। আর এই ভদ্রলোক মানে তান্ত্রিক ভদ্রলোক, আমি দেখলাম আরো দুজন মানে তার সহকারী, ঠিক আছে। তাদের বেশ গাট্টা গোট্টা চেহারা, বেশ ভালো, হ্যাঁ, স্বাস্থ্যকর দুজন লোক, তাদেরকে নিয়ে এসছে। এবার যজ্ঞ তো স্টার্ট হলো। ধূমাবতী মন্ত্র পড়া হচ্ছে, হোম টোম হচ্ছে। এইবার আলটিমেটলি ওই মেয়েটাকে ডাকা হলো, ঠিক আছে, যজ্ঞবেদীর সামনে বসানোর জন্য। সে তো কিছুতেই আসবে না, মানে তাকে রীতিমতো টেনে হিঁচড়ে আনা হলো, ওখানে বসানো হলো। মন্ত্রপাঠ করতে করতে সেই পুতুলটা, যে পুতুলটা এতক্ষণ ধরে বসেছিল, ঠিক আছে, মানে এতদিন যেটা বসেছিল, হ্যাঁ, সেই পুতুলটাকে
উনি ফেলে দিলেন ইয়ের মধ্যে, ওই যজ্ঞ বেদিটার মধ্যে। ঠিক আছে, মানে ওটা তো চিড়ে দিয়েছিল, মানে পুতুলটা যেখান থেকে চিড়ে দিয়েই ছিল, কিন্তু ওইভাবে তো মানে তুমি যা চিড়ে দিয়ে জিনিসটাকে বার করে ফেলে দিলে তো হবে না, কিছু একটা মানে প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে ওটাকে দূরে ফেলতে হবে। ওটা চিড়ে দিয়ে ফেলে দিয়ে কিচ্ছু লাভ হবে না। আচ্ছা, মানে ওই পুতুলটা ছিল ওর আশ্রয়স্থল, ওই যে গলায় দড়ি দিয়েছে আর কি, ওই অস্মিতা বলে যে মেয়েটা, যাই বলো না কেন, ওটা ছিল ওর আশ্রয়স্থল। ঠিক আছে, তা এবার তুমি ওটাকে জাস্ট ইয়ে করে দিলে কিচ্ছু হবে না। এইবার ওকে তো আনা হলো, ওই পুতুলটাকে ওখানে ফেলে দেওয়া হলো, তারপরে আগুনের মধ্যে, তারপরে সবাই দেখলো যে ওর শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গিয়ে, মানে নবনীতা নিস্তেজ হয়ে গিয়ে উল্টে পড়ে গেল। ঠিক আছে, মেঝের ওপর। কৌস্তব তারপরে যেটা ঘটলো, আমি ভেবেছিলাম তখনই বোধহয় সব শেষ, মানে সব প্রক্রিয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তারপর গোটা ঘরের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পেয়েছো? রীতিমতো কেউ যেন পুরো ঘরটা ঘুরে কেঁদে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তান্ত্রিক ভদ্রলোক একটা অদ্ভুত কথা বললেন সেই কান্নাকে উদ্দেশ্য করে। উনি হয়তো সব দেখতে পান, আজ্ঞাচক্র খুলে গেলে হয়তো সব দেখা যায়। উনি বললেন, এই আশ্রয় চলে গেছে বলে কাঁদছিস? তোর সব থেকে বড় আশ্রয়টা তো তুই নিজেই ত্যাগ করেছিস। আচ্ছা, মানে কথাটার মানে বুঝতে পারলে তো? মানে শরীরটা যেতে, মানে নিজের শরীরটা নিজেই তো নষ্ট করেছিস, এখন আর কেঁদে কি হবে? এখন আর কেঁদে কি হবে? চলে যা, চলে যা, কারোর প্ররোচনায় পা দিস না। নতুন দেহ তুই পাবি না অত সহজে। গায়ে কাঁটা দিল সময় আমার পুরো। কিন্তু কৌস্তব, ও চলে যে গেল, একটা চিহ্ন কিন্তু ও রেখে গেছিল যাওয়ার আগে। সেটা হচ্ছে দরজায় একটা ফাটল। ঠিক আছে, মানে মেন এন্ট্রান্সের যে দরজাটা, ফ্ল্যাটে ঢোকার যে মেন দরজাটা, সেই দরজার গায়ে কিন্তু অদ্ভুত ভাবে একটা ফাটল পড়লো আমাদের চোখের সামনে, চিড় ধরা যাকে বলে। আচ্ছা আচ্ছা, সেরকম একটা হলো। কিন্তু যাওয়ার আগে একটা অদ্ভুত কথা বললো, যে বা যারা আমাকে দিয়ে ভৃত্যের মতো কাজ করিয়েছে তাদের মুখোশ আমি এবার খুলবো। এটা কিভাবে শুনলে তোমরা? মানে পুরো ক্লিয়ার, গলার আওয়াজ যেরকম হয় ফিসফিসে, একদম ঠান্ডা একটা কণ্ঠস্বর, মেলি কণ্ঠস্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাংঘাতিক। ওই যে গেল, তারপরে সবকিছু স্টেবল। কিন্তু ওটা যে কে পাঠিয়েছিল, ওই কাজটা যে কে করেছিল, সেটা এখনো আমাদের কাছে ক্লিয়ার নয়। তবে দেখো, অনুমান ভিত্তিক কোনো কথা বলা তো ঠিক নয়। ওপরের ফ্ল্যাটে যে ওর সব থেকে ঘনিষ্ঠ বান্ধবী, ঠিক আছে, এই ঘটনাটা ঘটার পর তার মা, ঠিক আছে, তার মা অদ্ভুত ভাবে শুকিয়ে দিন 15-র মধ্যে মারা গেলেন। মানে মানে দেখো 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 দেখো, আমি যতটা আমার বোঝার শক্তি আছে আমি সেটা থেকেই বলছি যে হয়তো ওপরের ফ্ল্যাটের যিনি মহিলা রয়েছেন তিনি হয়তো এইসব ক্রিয়া করিয়েছেন। যদি করিয়ে করতে পারে। এবারে দেখো, এখানে একটা কথা বলি, আমি যেটা শুনেছিলাম পরে ওই ভদ্রলোকের থেকে, এই মেয়েটির সঙ্গে ওই নবনীতার ভালোই তো বন্ধুত্ব, কিন্তু ও যে এই যে আইসিএসসি তে ভালো রেজাল্ট করেছে, এই করেছে সেই করেছে, এই পড়াশোনার ব্যাপারটাতে, ঠিক আছে, ওর মা সবসময় নবনীতার ওপর কিন্তু একটা নজর দিতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার ওনার মধ্যে কিন্তু ছিল। তা সেইখান থেকে দেখো, ওনার মৃত্যু আর এই ঘটনাটা দুটোকে আমি কোইন্সিডেন্টালি ধরিও যদি, তাহলেও মানে ব্যাপারটা একটা কেমন অদ্ভুত লাগছে না? মানে আমি যদি ডটটাকে কানেক্ট করতে যাই, যদি সেটাই হয়ে থাকে দেবদীপ দা, তাহলে এই তান্ত্রিকের পরিচয়টা কেন দিলেন?
না না, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। তান্ত্রিকের এটা কে? তান্ত্রিককে উনি আনেননি, তান্ত্রিককে এনেছে ওই তোমার নবনীতা স্কুলের এক বান্ধবীর মা বাবা। আচ্ছা 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 আচ্ছা। এই বান্ধবীটা হচ্ছে ওদের ওপরের ফ্ল্যাটে যিনি থাকেন। ওকে 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 ওকে। যার সাথে ওর সব থেকে ঘনিষ্ঠতা। বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে পেরেছো? তার মা দিন 15-র মধ্যে ডাক্তাররা কিছু ধরতেই পারলো না, ওই টেস্ট ডায়াগনোসিস এই করতে করতেই ভদ্রমহিলা পুরো বিছানা নিয়ে ঘুমের মধ্যেই চলে গেলেন। ভারী অদ্ভুত ব্যাপার এটা, আনএক্সপ্লেইনড। এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। যদি দেখো এবারে ব্যাপারটা কি হচ্ছে, আউট অফ জেলাসি উনি যদি এই সমস্ত কিছু করে থাকেনও, ঠিক আছে, তাহলে বলতে হবে মানে ব্যাকফায়ার করেছে, বুমেরাং হয়ে গেছে। কারণ ওই যে কথাটা যেটা যাওয়ার আগে ও বলে গেছিল যে করেছে তার মুখোশ আমি এবার খুলবো, এটা পরে ওই তান্ত্রিক ভদ্রলোক আমাদেরকে বলেছেন যে এদেরকে মানে এই আত্মহত্যা করে যে স্পিরিটরা, তাদেরকে দিয়ে নানান রকম এরকম ব্ল্যাক ম্যাজিক তো হয়। এবার তাদেরকে যখন এক ধরনের ট্র্যাপিং, তোমার একটা পুতুলের মধ্যে তাকে পুরে তার, আর এই সমস্ত ব্যাপারে এই আত্মহত্যার ক্ষেত্রে যেটা আরো বেশি করে হয়, যেই জিনিসটার সাহায্যে আত্মহত্যা করেছে, দেখো সেই জিনিসটাই কিন্তু ওর মধ্যে পড়া ছিল। একদম একদম। হ্যাঁ, এইগুলো থাকলে পরে বা তার ব্যবহৃত কোনো জিনিস, সেটা একটা পেনও হতে পারে, সেটা একটা লেটারও হতে পারে, যেটার সঙ্গে তারা অ্যাটাচ থাকে, ছোটখাটো জিনিস, এমন না যে একটা খুব দামি হীরের আংটি বা বিরাট বড় একটা গাড়ি, তা না, ছোটখাটো জিনিস যেগুলো দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি, সেটা একটা অ্যাস্ট্রেও হতে পারে। তা এইরকম ব্যাপারগুলোর সাথে কোনো না কোনো স্পিরিট জুড়েই যায়। এবার সেইটা যদি কারোর কাছে থাকে তাহলে সেই স্পিরিটটাকে কিন্তু সামান্য অনেক বেশি সহজ। বুঝতে পারছি। বিশেষ করে অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে বা আত্মহত্যার ক্ষেত্রে এখানে যেটা হয়েছে। এবার এদেরকে কি করা হয়, এদেরকে বলা হয় যখন ট্র্যাপ করা হলো, এমনি এমনি তো এরা কোনো কথা শুনবে না, এদের কিছু চাই। তা তখন এরা মিথ্যা কথা বলে এই সমস্ত কিছু তান্ত্রিক, যে তোমাদেরকে নতুন দেহ পাইয়ে দেবো, হ্যানা ত্যানা, আমার সমস্ত সবকিছু জানা আছে, কিচ্ছু পাওয়াতে তো পারেই না, ঠিক আছে, এইগুলো বলে ওদেরকে জাস্ট বাগে আনা, নিয়ে ওদেরকে এই সমস্ত বলে এরকম প্রলোভন দেখিয়ে, লোভ টোভ দেখিয়ে এদেরকে ট্র্যাপ করে রাখে। বুঝতে পেরেছো তো? এইবারে যখন ওরা বুঝতে পারে যে এইগুলো পুরোটাই মিথ্যাচারিতা ছিল, তখন সেই প্রেত তার থেকে ভয়ানক আর কেউ হতে পারে না, পিশাচের থেকেও কিন্তু তারা ভয়ানক হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, মানে প্রতিশোধ ক্রিয়াটা অনেক বেড়ে যায় এদের, মারাত্মক রকম বেড়ে যায়। কারণ এমনিতেই তারা রয়েছে, তারপরেও যদি করে তাদের সাথে মিথ্যাচারিতা, হ্যাঁ, অটোমেটিক্যালি তাদের, এখন দেখো ভুল সবারই হয়েছে এখানে, যে আত্মহত্যাটা করেছে তার তো সব থেকে বড় ভুল ওটাই, তার তো কোনো ক্ষমা নেই প্র্যাকটিক্যালি দেখতে গেলে। এবারে সেই ব্যাপারটা তো আছেই, তারপরেও যদি এইসবের শিকার হয় তখন অটোমেটিক্যালি ওদের প্রতিহিংসা আরো বেড়ে যায়। বুঝতে পারছি। সেইটা থেকেই আমার কেন জানি না মনে হচ্ছে এটা পুরোটাই, আমি আবারও বলছি, পুরোটাই আনএক্সপ্লেইনড, কিছুই আমরা এখানে সঠিকভাবে বলতে পারবো না। কিন্তু যেহেতু খুব কম দিনের ব্যবধানে ওটা হলো, আর ওই ভদ্রমহিলার যেহেতু এই নবনীতার পড়াশোনার উপর একটা নজর ছিল, বারবার করে ওর মেয়ের সাথে কম্পেয়ার করতো, হ্যাঁ, যে ওর মতো হতে পারিস না, এই সেই, বাবা তুই তো কত মার্কস পাস, কেউ কেউ দেখবে এরকম ভাবে বলে, তোমার ধরো কিছু একটা ভালো হচ্ছে, বাবা কৌস্তব তোমার এত সাবস্ক্রাইবার বেড়ে গেল, মানে কথাগুলোর মধ্যে একটা নেগেটিভিটি, একটা অরা তুমি ফিল করতে পারো, মানে অ্যাজ ইফ তোমার ভালোতে ওনার একটুখানি জ্বলছে বা এরকম কিছু একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়। হ্যাঁ, সেটা থেকে আমার কেন জানি না মনে হয় এইসব কিছুর পেছনে ওনার একটা হাত থাকলেও থাকতে পারে। আমি এখানে একটা কথা বলছি, যেহেতু তুমি নিজে টিচার একজন, ঠিক আছে, আমারও স্কুল লাইফে কিছু এক্সপিরিয়েন্সেস তো রয়েছে। ব্যাক বেঞ্চার ছিলাম স্কুলে, ঠিক আছে, আর কখনো খুব একটা যে পড়াশুনো করতাম সারা বছর ধরে ওরকম না, বাট আমি এটা কাউকে বলছি না যে এটা করুক কেউ, বাট ওই পরীক্ষার আগে 1-1.5 মাস পড়ে মোটামুটি ধরো মাধ্যমিকে ধরো 86%, এইচএস 82%, পিওর সায়েন্স ছিল, ঠিক আছে, এইগুলো হয়েছে। আমি এটা কেন বলছি, কারণ আছে।
এবার যখন এরকম কোনো নাম্বার পেয়েছি বা স্কোর, আমার আজ অব্দি কোনো রেজাল্ট খারাপ হয়। আচ্ছা। এবার ক্রিয়েটিভ দিকে যাবার ইচ্ছে ছিল, চলে এসেছে, সেটা ডিফারেন্ট জায়গা। যখন আমি পার্টিকুলার কয়েকটা মানুষকে লক্ষ্য করেছি, কয়েকটা বন্ধুর মাকে লক্ষ্য করেছি, ঠিক আছে, তারা পার্টিকুলারলি এই টার্মটা ইউজ করতো, দেবদীপ দা, ও কৌস্তব এত নম্বর পেয়ে গেছিস, মানে এই টার্মটা আমার এরকম মনে হতো যে আমি হয়তো ডিজার্ভ করতাম না, অ্যাজিভ যেন তোমার ওই নাম্বারটা পাওয়ার কথা ছিল না, তুমি অ্যাক্সিডেন্টালি পেয়ে গেছো। হ্যাঁ, ডিজার্ভ করি না, কিন্তু আমি পেয়েছি আলাদা, পেয়ে গেছিস, মানে টোনের মধ্যে তো ডিফারেন্স বোঝা যায়, ঠিক আছে? অবশ্যই। একটা কথা তুমি বিশ্বাস করবে না, যখনই আমি এরকম কোনো কথাবার্তা শুনেছি রেজাল্ট বেরোবার পর, প্রত্যেক সময় আমার 2.5 দিন করে জ্বর থেকেছে। আমি জানি না, এটা খুব মানে উইয়ার্ড শুনতে লাগতে পারে, ঠিক আছে? প্রত্যেক দিন মাধ্যমিকের রেজাল্ট বেরোনো, এইচএস এর রেজাল্ট বেরোনো, তারপর আমাদের গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোনো, যখনই এরকম টাইপের, আমি 3 বারই হয়েছে এটা, এরকম টাইপের কোনো কথা শুনেছি আমার 2.5 দিন করে জ্বর থেকেছে। এটা আমি অনেক পরে কানেক্ট করেছি, আমি জানি না এইগুলোর মধ্যে অনেকে থাকে না যে তাদের কথাগুলো খুব বাজে রকম ভাবে লেগে যায়। আসলে ব্যাপারটা কি জানো তো, এটা এই প্রসঙ্গে আমি আরেকটা কথা তোমায় বলি, এটা মানে আমি যার কাছে অ্যাস্ট্রোলজি শিখছি এখন, তিনিও আমাকে বলেছেন এটা, যে কোনো কম্পিটিশন, ঠিক আছে, তাতে কিন্তু বহু মানুষের দীর্ঘশ্বাস থাকছে। আচ্ছা। হ্যাঁ, কারণ দেখো, মানে আমি একটা কথা বলি, এই যে কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ হলো, জিতলো তো একটা টিমই, তাহলে বাকিরা হতাশ, বা যে কোনো একটা ধরো লটারি জিতছে একজন, বাকিরা হতাশ হয়ে যাচ্ছে। এই যে হতাশা বা এই যে ডিপ্রেশনটা, এটার একটা এফেক্ট কিন্তু, মানে যে জিতছে তাকে যদি সবাই চেনে মোটামুটি, তার উপরে কিন্তু একটা পড়তে পারে। এই যে তুমি যেটা বললে যে তুমি ভালো রেজাল্ট করলে পরে ওরা যখন এইভাবে বলতো, তারপরে তোমার জ্বর চলে আসতো। একটা জায়গা কি বলতো, একটা যে খুব হাই ফাই রেজাল্ট, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছি, ব্যাপারটা সেরকমও নয়, কিন্তু ভালো মার্কস, মানে অ্যাজ ইন জেনারেল আমরা যদি কনসিডার করি ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এবার এই জিনিসটাতে এরকম হওয়ার ব্যাপার হয়তো হয় না, কিন্তু কেন জানি না। এবার অবভিয়াসলি সবাই, আমার মা সবসময় বলছে আমার ছেলে পড়াশোনা করে না, ঠিক আছে, এই করে না তাই করে না, বহু ছাড় পেয়েছি স্কুল লাইফে পড়াশোনা না করে, কিন্তু রেজাল্ট যখন ভালো করতাম তখন মানে একটা আলাদা নজর পড়ে যেত। এবার দেখো, তুমি দীর্ঘশ্বাসের কথা বললে, আমরা তো পডকাস্টের মধ্যে ঘটনাটা আমরা মোটামুটি জেনেছি, তাই জন্য এখন এই আলোচনাটা আমি করতে চাইছি তোমার সাথে, যে কম্পিটিশনে অনেকের দীর্ঘশ্বাস থাকতে পারে। ধরো আমরা ইউটিউবে, আমরা যারা শুরু করেছি একদম জিরো থেকে, ঠিক আছে, আমরা তো ফার্স্টের 2-3 বছর ধরে আমরা নিজেরা দীর্ঘশ্বাস ফেলেছি, কেন ওই জিনিসটা হচ্ছে না, কারণ ক্রিয়েটিভ দিকে আমাদের ইচ্ছা ছিল করার, এরকম অনেকে ছিল। এবার দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে হয়তো তারা কন্টিনিউ করে উঠতে পারেননি, হয়তো মানে অডিয়েন্সের আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে হয়তো সেই মানে মনে জোরটা রেখে এগিয়ে গেছি, দাঁতে দাঁত চেপে লড়ে গেছি, তার জন্য হয়তো একটা এসছি। এবার সেখানে মানে এই জিনিসটা মানে আমার খুব উইয়ার্ড লাগে, কারণ দেখো, পড়াশোনা না করলে কেউ মার্কস পাবে না, ঠিক আছে? এবার সেটা তুমি সারা বছর পড়ো। এবার আমার নিজের ছোটবেলায় পার্সোনালি এসেছিল যে আমি যদি এই টাইমের মধ্যে করে নিতে পারি, করে নিয়েছি। বাট এই মানে ভাবো জাস্ট, তুমি এর কথাটা বললে কি প্যাথেটিক গেছে বাবা মেয়ের, জাস্ট হিংসাতে, মানে ওই ফেজটা। আর আমি যদি ধরেও নিই মানে তর্কের খাতিরে যে ওই ওপরের ফ্ল্যাটের ভদ্রমহিলা এগুলো করিয়েছেন, তাহলেও তুমি বলো এটা কি ভয়ানক ব্যাপার, কিভাবে এগুলো ব্যাকফায়ার করলো। একদমই তাই। মানে দেখো, মানুষের বাজেটে কেউ কখনো ভালো হতে পারেনি, তার ভালো হয়নি। আমি যতগুলো ঘটনা শুনেছি, কোনোদিন হয় না, প্রত্যেকটা ব্যাকফায়ার করেছে, কিছু না কিছু এফেক্ট তো হয়েছে এরকম টাইপের জায়গাতে। ধূমাবতীর কথা বলছিলাম আমরা দেবদীপদা, ধূমাবতীর ব্যাপারটা কি, কারণ আমি যতদূর দশমহাবিদ্যার যে ব্যাপারটা পড়েছি, বা আমি নিজেও তো ভিডিও বানিয়েছি দশমহাবিদ্যার ওপর, ধূমাবতী দেবী হচ্ছে সাংঘাতিক এক দেবী, যেদিকে যান সেদিকেই যখন তার দৃষ্টি পড়ে, ঠিক আছে, যেহেতু বিধবা হিসেবে ওনাকে মনে করা হয়, ঠিক আছে, মায়ের ওরকম একটা রূপ, সেই মায়ের ওই রূপটা যখন কোনো দিকে পড়ে তখন সম্পূর্ণরূপে বিনাশ নেমে আসে। তাহলে সেটা এখানে কিভাবে ইউজড হলো? এবারে দেখো, আমি তোমাকে বলি একটা কথা। দেখো, দেবী ধূমাবতী হলেন আমাদের দশমহাবিদ্যার 7ম বিদ্যা, ঠিক আছে, যেটাকে তন্ত্রের ভাষায় বলা হয় গুজরাটি গুচ্ছ তন্ত্র।
কি বলা হয়? জাতি গুহ্যতন্ত্র। গুজ্জাতি গুহ্যতন্ত্র। আচ্ছা। হ্যাঁ, গুহ্য মানে হচ্ছে গোপন, মানে গোপনেরও গোপন আর কি, মানে ইটস নট মেন্ট ফর অর্ডিনারি পিপল। এবার এনাকে সিদ্ধ করার নানান রকমের বীজ মন্ত্র হেনা টানা এগুলো তো রয়েছে, এগুলো গুরুমুখী বিদ্যা। এবার ধূমাবতীর ব্যাপারে আমার পড়াশোনা যতটুকু, আমি তো আর সাধক নই, আমি সাধনা করিও না, আর যারা প্রকৃত অর্থে সাধক আমি তাদের লোকের যুগীয় নই। আমার যতটুকু বিদ্যা সেটা আমার ওই বই পড়া বিদ্যা। এবার ধূমাবতীর ব্যাপারটা হচ্ছে, ধূমাবতীর একটা আবির্ভাব কল্প আছে। কিভাবে উনি আবির্ভূতা হলেন, কিভাবে ওনার জন্ম, কেন ওনার বৈধব্য বেশ, কেন ওরকম একটা বয়স্কা মহিলা, সাদা থান পরা, ওই রকম ভাবে ওনাকে পোট্রে করা হয়। ব্যাপারটা হচ্ছে কৈলাস পর্বতে একদিন মহাদেব স্নান করছিলেন, ঠিক আছে, মানে আমি যদি মাইথোলজিক্যাল ব্যাখ্যাটা করি, মহাদেব স্নান করছিলেন। এবার দেবী পার্বতী এসে ওনাকে বলেন যে আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, ঠিক আছে। এবার মহাদেব বললেন যে দেখো আমি তো স্নান করছি, আমি স্নানটা সেরে নি, তুমি একটু অপেক্ষা করো, তারপর আমি না হয় তোমার আহারের বন্দোবস্ত করছি। তা সেইটুকু দেরিও উনি সহ্য করতে পারেননি, উনি শিবকেই ভক্ষণ করে নেন। আচ্ছা আচ্ছা। শিবকেই উনি ভক্ষণ করে নেন। এবার শিব ভেতর থেকে বলতে থাকেন যে এইভাবে তুমি আমাকে ভক্ষণ করে ফেললে, আমার তো আমি আটকা পড়ে গেলাম, তুমি আমাকে বার করবার কিছু ব্যবস্থা করো। তা তখন উনি ক্রোধের মাথায় ওরকম করে ফেলেছেন। তা উনি তখন ওনাকে মুখ থেকে বার করতে যান, কিন্তু মুখ থেকে শিব পূর্ণাবয়ব নিয়ে বেরোননি, ওনার শরীর নিয়ে বেরোননি, ওনার মুখ থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছিল। সেই ধোঁয়াটাই বেরিয়ে শিবের আকার নেয় এবং মহাদেব তখন একটা অভিশাপ দেন, ঠিক আছে, যে তুমি চিরকাল এরকম বিধবা থাকবে, যেহেতু তুমি তোমার স্বামীকে ভক্ষণ করে নেওয়ার মতো তোমার প্রবৃত্তি তোমার মধ্যে, তাই তুমি চিরকাল বিধবা থাকবে। আর ওই যে ধোঁয়া, যেহেতু ওনার শরীর থেকে একটা ধোঁয়া বেরিয়েছিল, তাই জন্য ওনার নাম হয়ে গেল ধূমাবতী। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ধূম্র মানে ধোঁয়া। এইবারে দেখো, দেবী ধূমাবতীকে যদি তুমি দেখো তার ছবি যে কোনো জায়গায়, তুমি দেখবে একটা রথের ওপর ইনি বসে আছেন, ঠিক আছে। কিসের ওপর? রথের ওপর। রথের ওপর। সেই রথের ওপর একটা পতাকা, যেই পতাকার ওপর আবার একটা কাকের ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে। ওই জন্য দেখবে ধূমাবতীর মন্ত্রে ওনাকে এই বলে অভিহিত করা হয়, কাকধ্বজা রথারূঢ়ম বিলম্বিত পায়োধরম। এটা হচ্ছে ধূমাবতীর মন্ত্র, ঠিক আছে। তা এই কাকধ্বজা মানে হচ্ছে যেই ধ্বজা, মানে যেই পতাকার ওপর কাকের ছবি, ঠিক আছে। এবার ওনার হাতে কি আছে দেখেছো কখনো? একটা লাঠি থাকে না, লাঠি থাকে না। তাহলে একটা হাতে থাকে একটা কুলো। হ্যাঁ 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 হ্যাঁ, কুলো। আরেকটা হাতে থাকে সম্মার্জনী। সম্মার্জনী মানে যেটাকে আমরা বলি ঝাঁটা। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। এই নিয়ে উনি বেরিয়েছেন। এবার অন্যান্য দেবদেবী, মানে হিন্দু ধর্মের যে সমস্ত একটু সৌম্য প্রকৃতির যে দেবী যারা, মানে ধরো লক্ষ্মী বলো বা সরস্বতী বলো, হ্যাঁ, এদের যখন কোনো ছবি আমরা দেখি, এদের ব্যাকগ্রাউন্ডটাতেও দেখবে খুব ভালো, মানে খুব মনোরম কিছু সিন সিনারি আঁকা রয়েছে, বুঝেছো। মানে একটা পাহাড়, নদী বয়ে যাচ্ছে, হ্যাঁ, বা লক্ষ্মীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা ক্ষেত যেটাতে প্রচুর ফসল টসল হচ্ছে, এরকম। ধূমাবতীর যদি কোনো তুমি ছবি দেখো, তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব মারাত্মক। একটা রুক্ষ জায়গা, ঠিক আছে, কোনো তোমার সবুজে কোনো আভাস নেই, কোনো গ্রিনারি নেই, চারদিকে কোনো জনমানবের কোনো চিহ্ন নেই, একটা কেমন রুক্ষ চারদিক। এইবার ধূমাবতী হচ্ছেন কলহপ্রিয়া বলা হয়, অর্থাৎ তিনি ঝগড়াঝাটি পছন্দ করেন। আচ্ছা। ইনি ঝগড়াঝাটি পছন্দ করেন এবং হিন্দু ধর্মের বা আমাদের সনাতন ধর্মের যে সমস্ত শুভ যে ব্যাপারগুলো, সেইগুলোর বিপরীত হিসেবে ওনাকে ধরা হয়। কিন্তু তন্ত্রতে বা এই দশমহাবিদ্যাতে এই ধূমাবতীর প্রয়োগ বেশিরভাগ তান্ত্রিকরাই করে থাকেন শত্রুতা নাশ করার জন্য। বিষক্ষয় টাইপের ব্যাপার ওরকম। ব্যাপারটা কি হয় দেখো, ধূমাবতীর হাতে যে কুলো আর যে ঝাঁটাটা, সেটা নিয়ে কিন্তু উনি আমাদের মনের মধ্যে জমাট বেঁধে থাকা যত রকমের নোংরামো, যত রকমের মিথ্যাচারিতা,
যত রকমের নেতিবাচক ব্যাপারগুলো, নেগেটিভ ব্যাপারগুলো, সেইগুলোকে উনি সাফ করতে বেরিয়েছেন। বুঝতে পারছি। আজকে ধরো তোমার বাড়ির সামনে রাস্তায় যে কর্পোরেশনের লোকটা প্রত্যেকদিন সকালে এসে ঝাঁট দেয়, সেই লোকটার কি স্যুটটাই পরে আসে? না, তার জামাটাই নোংরা। আমরা জমাদার বলি, কিন্তু রাস্তাটাকে কিন্তু উনিই পরিষ্কার করছেন। অর্থাৎ নোংরা যে পরিষ্কার করছে তার গায়েও নোংরা লাগবে। তাই ধূমাবতী ওরকম, মানে এইভাবে ধূমাবতীকে ওই পোর্ট্রে করা হয়েছে। মানে যে জিনিসগুলোকে উনি মানুষের মধ্যে থেকে বার করে দেন, তাই তার রূপ ওরকম। বুঝতে পারছি। মানে এই জন্য তান্ত্রিক ধূমাবতীকে প্রয়োগ করেন, এটা প্রয়োগ করেন শত্রুতা নাশ করার জন্য। এইবারে দেখো, শত্রুতা নাশ মানে যে শত্রুতা করেছে তাকে নাশ না, তার ভেতর থেকে শত্রুতার যে প্রবৃত্তি, যেটা মানে হ্যাঁ, মানে একটা রাক্ষসে ভাব, সবকিছু গিলে ফেলবো, সবকিছু খেয়ে ফেলবো, এই ব্যাপারটাকে আউট করে দেওয়া, তাকে মেরে ফেলা না। এইবারে এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে যে দেখো, প্রথমত তো একটা অনুমান ভিত্তিক ব্যাপার যে ওই মহিলাই করেছিলেন কিনা। যাকে দিয়ে কাজটা করানো হয় তার এগেনস্টে ব্যাকফায়ার করতে পারে, মানে সে কিছু ক্ষতি করে দিতে পারে। দেবী ধূমাবতীকে প্রয়োগ করা মানে তিনি কোনো ক্ষতি করবেন না, কিন্তু ডাইরেক্টলি তিনি কোনো ক্ষতি করবেন না। শত্রু নাশ মানে শত্রু তার নাশ, শত্রু মানুষটাকে নাশ করা। মানে দেবদীপদা, এই যে টোটাল যে ঘটনাটা শুনলাম, ঠিক আছে, মানে ক্লাসিক একটা ঘটনা, মানে এরকম টাইপের ঘটনা মানে আমাদের সাউথ কলকাতাতে ঘটেছে জাস্ট 1-1.5 মাস ধরে ঘটে। এই রিসেন্ট হয়তো ব্যাপারটা, মানে আমরা যেদিন পডকাস্ট করলাম তার পরের দিন বা তার পরের দিন জিনিসটা মিটেছে। মানে ভাবতেই অবাক লাগে। বাই দ্য ওয়ে, মেয়েটাই অবাক লাগে। মেয়েটা এখন ঠিক আছে? পড়তে আসছো এখন? হ্যাঁ, এখন তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। এখন পরীক্ষা দিচ্ছে স্কুলে। আচ্ছা আচ্ছা, মানে 11 থেকে 12 ভেঙে পড়েছে। মানে কি ব্যাপারটা কি বলতো, মানে ওই যে ঘটনাটা ঘটলো, ওর মধ্যে যে নর্মাল যে প্রবৃত্তিগুলো ছিল সেগুলো কিন্তু অনেকাংশে কমে গেছে। ও কিন্তু আর আগের মতো নেই। ভাবো, একটা মানে ফুটফুটে বাচ্চা মেয়ে, তার ভাবো কিরকম হয়ে গেল। ব্ল্যাক ম্যাজিক, টুকটাক তন্ত্র প্রয়োগ, ঠিক আছে, মানুষের ক্ষতি করতে চায়, ঠিক আছে, নিজেরও ক্ষতি হয়, যার করছে তারও ক্ষতি হয়। এই জিনিসটা যা হচ্ছে তারও ক্ষতি হয়, কখনোই একটা ওয়ে আউট হতে পারে না, বা হিংসা চরিতার্থ করার জন্য এরকমটা কখনোই করা উচিত না। সত্যিই তাই। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। আমার দ্বিতীয় চ্যানেলের হরর পডকাস্টটি মিস আউট করবেন না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো। এবং হ্যাঁ, কিউরিওফাইটে আবার ঘটনা আসছে, আবার কল রেকর্ডিং আসছে বৃহস্পতিবার দিন দুপুর 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।